আজকের ব্লগে এই ট্রেন জার্নিটা পুরো ক্লাইম্যাক্স। আই অ্যাম ইন লাভ। ওড়িশার হাইয়েস্ট পিক দেওমালি। ট্রেন জার্নি যে এত সুন্দর হতে পারে এই মেঘলা দিনে, জাস্ট আনবিলিভেবল। তোমার উপমা তুমি তোমা, আমরা বাঁচাবো এই মহাদেশ। 14ই আগস্ট 2024, সময় সকাল 6:45। আজকে কোরাপুটে আমার দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনটা শুরু করছি আমি একটু আর্লি মর্নিং থেকে। কোরাপুটে টেম্পারেচার বলছে এখন 23 ডিগ্রি সেন্টিগ্রেড। গাড়ি ড্রাইভার দাদা খুব সকালেই এসছে, 6:15 আমাকে ফোন করেছে। কালকে রাত্রে ঘুমো দেরি হয়েছিল, আমার উঠতে দেরি হয়েছে। কোরাপুটের সাইট সিনে আমরা প্রথমে যাব হচ্ছে এখানকার খুব বিখ্যাত জগন্নাথ মন্দির দেখতে। এই জগন্নাথ মন্দিরের নাম হচ্ছে সাবরা শ্রীক্ষেত্র জগন্নাথ মন্দির। সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে প্রথমেই কোনো তীর্থক্ষেত্র দর্শন, সাইডে কোনো একটা জায়গায় ভক্তিগীতি কানে ভেসে আসছে, সকালটা অন্যরকম হয়ে যায়। জানি না আমার এই কথার সাথে আপনারা কতজন সহমত হবেন। এখানে ফটোগ্রাফি প্রহিবিটেড রয়েছে, সুতরাং মন্দিরের ভেতরে ফটোগ্রাফি আপনাদের দেখাতে পারবো না। আশপাশটা ঘুরে আমি আপনাদেরকে দেখাবো। আগে দর্শন করে আসি। শ্রীক্ষেত্র জগন্নাথ মন্দিরের এইটা হচ্ছে মূল মন্দির। এই মন্দিরের ভেতরে যে বিগ্রহ রয়েছে, যেরকম আমরা পুরীর জগন্নাথ মন্দিরে দেখতে পাই, সুভদ্রা, জগন্নাথ, বলরাম। কোরাপুট শহর থেকে 1 কিলোমিটার দূরেই রয়েছে সবরা শ্রীক্ষেত্র জগন্নাথ মন্দির। এই মন্দিরটি নির্মিত হয়েছিল 1972 সালে। স্থানীয় আদিবাসী পুরোহিতরাই প্রভু জগন্নাথের পূজা পাঠ থেকে শুরু করে সমস্ত আচার অনুষ্ঠান পালন করেন এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই মন্দিরে সবার প্রবেশাধিকার রয়েছে। সকালবেলা বলে বেশ ফাঁকা, এখন দর্শনার্থীরা প্রায় নেই বললেই চলে, সুতরাং খুব ভালোভাবে দর্শন করলাম। সত্যি কথা বলতে সকালটা খুব সুন্দর হয়ে গেল। আজকের দিনটা এরকম, আজকের দিনে যে সমস্ত জায়গাগুলো রেখেছি প্রত্যেকটাই মন ভালো করে দেওয়ার মতো জায়গা। কোরাপুটের ট্রাইবাল মিউজিয়াম, জগন্নাথ মন্দির থেকে খুব কাছে রয়েছে এই ট্রাইবাল মিউজিয়াম। এটাও আপনারা দেখে নিতে পারেন আপনাদের সাইট সিংয়ে, কিন্তু এটা ওপেনিং টাইম হচ্ছে সকাল 10টা। তো এখন তো বাজে হচ্ছে সকাল 6:58, 7টা, সুতরাং এটা আজকে আমাদের দেখা হবে না, বাট আপনারা আপনাদের সাইট সিনে কিন্তু ইনক্লুড করতে পারেন। ওড়িশার সব থেকে যদি ঠান্ডা জায়গা কিছু হয় সেটা হচ্ছে কোরাপুট। এখানে মানে গরম অত পড়েই না। আর এই যে জগন্নাথ মন্দিরে গেছিলাম, সেই জগন্নাথ মন্দিরে ভিড় হয় হচ্ছে অক্টোবর মাস থেকে মার্চ মাস পর্যন্ত। প্রচুর ট্যুরিস্ট, প্রচুর তীর্থযাত্রী এখানে আসে, ওই জন্য তখন কিন্তু এই মন্দিরে ভালো রকম ভিড় হয়। বাকি বছর অন্যান্য সময় হালকাই থাকে। রাস্তার ধারেই ছোট্ট একটা গুমটি রয়েছে, ছোট্ট করে বলি, অনেক লোকের ভিড়ও রয়েছে এখানে। মানে এখানকার চা যে স্পেশাল সেটা বোঝাই গেল। তো এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে 2 কাপ চা, আর সেই সাথে নিলাম হচ্ছে বেকরির বিস্কুট। আর আমি এটুকু নিশ্চিন্ত হয়ে বলতে পারি যে ওড়িশার চা কিন্তু খুব ভালো। যখন আমরা পুরী বেড়াতে যাই, তো পুরীতে মেরিন ড্রাইভে বলুন বা আমাদের যেসব হোটেলে থাকি তার আশেপাশে বলুন, সব জায়গাতে মোটামুটি ভালো চা পাওয়া যায়, মানে চাটা খেয়ে শান্তি হয়। তো এটাও ওড়িশা স্টেটই, তো এখানকারও যে চা সেটা যে ভালো হবে এই নিয়ে কোনো সন্দেহ নেই। এর আগের দিন যখন জগদলপুরে ঘুরছিলাম, ওখানে দেখেছিলাম ওখানে পেট্রোলের দাম হচ্ছে 103 টাকা লিটার, আর এখানে পেট্রোলের দাম হচ্ছে মানে ওড়িশাতে এখন কোরাপুটে 105 টাকা লিটার। মেঘলা আবহাওয়ার সাথে সকাল থেকেই বৃষ্টি। নিয়ম মেনেই বৃষ্টির ফোঁটাগুলো জমা হচ্ছে গাড়ির উইন্ডস্ক্রিনে। সঙ্গে গরম গরম চায়ের কাপে ঠোঁট ছোঁয়ানো, যেন কোনো এক রোম্যান্টিক দিনে পছন্দের মানুষের ঠোঁটে ঠোঁট ছোঁয়ার স্মৃতি উস্কে দিল। জানি না এই বর্ষা, মেঘ, বৃষ্টি দেখলে এই পাথর হৃদয়েও কিভাবে রোম্যান্সের সঞ্চার হয়। আমাদের সড়ক পথের সাথে সাথেই এই যে রেলপথ চলে গিয়েছে পাহাড়ের ধার ঘেঁষে, এই রেলপথ যাচ্ছে রায়গড়ার দিকে। আর আমরা যে পথ ধরে চলেছি এই রাস্তা বরাবর যদি আমরা 70-80 কিলোমিটার চলে যাই, তাহলে আমরা পৌঁছে যাবো হচ্ছে প্রতিবেশী রাজ্য বিশাখাপত্তনমে। মানে এই রাস্তাটাই কিন্তু বিশাখাপত্তনম, বিজয়নগরম এগুলো কানেক্ট করে হচ্ছে উড়িষ্যার সঙ্গে। উড়িষ্যার আরও একটা হিল স্টেশন রয়েছে, খুব সুন্দর হিল স্টেশন, তার নাম হচ্ছে দারিংবাড়ি নিয়ে আমি 2022 সালে ভিডিও বানিয়েছিলাম। দারিংবাড়ি, গোপালপুর আর হচ্ছে রম্ভা। দারিংবাড়ি সুন্দর জায়গা, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এই কোরাপুট বা জগদলপুর অনেক অনেক বেশি সুন্দর। সুনাবেড়া মিউনিসিপ্যালিটি ওয়েলকামস ইউ। কোরাপুট মিউনিসিপ্যালিটি আমাদের এরিয়া আমাদের বিদায় দিল। এবার শুরু হলো হচ্ছে আরেকটা পৌর এলাকা, এটা হচ্ছে সুনাবেড়া। তো মেন রোড থেকে আমাদের রাস্তায় এবার বাঁ দিকে টার্ন নিল, আর এই জায়গা থেকে মানে কুন্দলি থেকে দেওমালি হচ্ছে এখনও 23 কিলোমিটার। আমি রাস্তার বিবরণগুলো এই জন্য অ্যাড করছি কারণ অনেকে আছেন যারা বাইক নিয়ে আসেন, ভ্লগস দেখেন আমার, তো আপনারা তো জিপিএস ম্যাপে সব পেয়ে যাবেন,
তবু আমি একটু আপনাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি। অনেকে বাইক নিয়ে আসেন, অনেকে পার্সোনাল কার নিয়ে আসেন। তো মোটামুটি আমি সেই মোড়গুলোর নাম বলে দিচ্ছি, আপনারা নোট করে নিতে পারেন। মোবাইলের টাওয়ার মানে এয়ারটেলের টাওয়ার আর নেই, এই জন্য যারা বাইক বা পার্সোনাল কার নিয়ে আসছেন তারা কিন্তু অবশ্যই গুগলের যে অফলাইন ম্যাপ সেটা ডাউনলোড করে নিয়ে আসবেন এই জায়গার, নাহলে রাস্তা বুঝতে অসুবিধা হতে পারে, কারণ যেহেতু ফোনে নেটওয়ার্ক থাকবে না। চারিদিকে এত সুন্দর না, আর পাহাড়ে মেঘগুলো জমেছে, মাঝে মধ্যে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, শুনশান রাস্তা, সত্যি দারুণ। আর এই দেওমালি যে জায়গাটা রয়েছে না, এটা কিন্তু ওড়িশার একটা ট্রাইবাল বেল্ট। এখানে অনেক রকম ট্রাইবাল রয়েছে, কান্দ, ভটিয়া, মালি, এরকম বিভিন্ন ট্রাইবাল রয়েছে। তো এরা যে এখানে গ্রামে থাকে, এরা যে যাতায়াত করে, এখানে কিন্তু বাস সার্ভিসও রয়েছে। মাঝে মধ্যে আমি 2-1টা বাস দেখতে পাচ্ছি যে ওরা শহরে যায় বা শহর থেকে এখানে আসে, সেটা কিন্তু এখানে বাসও চলে। গতকাল যখন আমরা ডুডুমা গেছিলাম, ওখানেও আমরা পেয়েছিলাম সেই দেশিয়া রিসর্ট। তো এখানেও রয়েছে দেশিয়া রিসর্ট এই দেওমালি যাওয়ার পথে। আমরা যখন নিচে ছিলাম তখন দেখছিলাম যে পাহাড়ের ওপরে সব মেঘগুলো জমে রয়েছে, মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, বা বলা যেতে পারে মেঘ তার রাজ্যে বিচরণ করছে। রাস্তার পাকদণ্ডি বেয়ে বেয়ে আমাদের গাড়ি যখন ক্রমশ ওপরে উঠছে, তখন এই মেঘগুলোর সাথে না আমরা ক্রমশ আমাদের ঘনিষ্ঠতা স্থাপন করছি। তো এবার যখন বাইরে হাত রাখছি এরকম করে, তো হাতগুলো যেমন সেই মেঘের স্পর্শে ভিজে যাচ্ছে, তেমনি সামনে দিয়ে যখন মেঘগুলো চলে যাচ্ছে না, দুর্দান্ত লাগছে। মানে এই জায়গাটা এসে মানে আপনি কনফিউজ হয়ে যাবেন যে আপনি কোথায় আছেন। উড়িষ্যা বলতে যারা আমরা শুধুমাত্র পুরীকেই বুঝি, তা আমার মনে হয় যে আমাদের এই চিন্তাভাবনায় এবার সময় এসেছে একটা পরিবর্তনের স্ট্যাম্প মারার। দার্জিলিং নয়, কার্শিয়াং নয়, কাশ্মীরও নয়, মেঘালয় নয়, এ আমাদের প্রতিবেশী রাজ্য ওড়িশার দেওমালি, ওড়িশার হাইয়েস্ট মাউন্টেন। আজ 14ই আগস্ট 2024, রাত পেরোলেই স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা প্রকৃতির মাঝে, এই স্বাধীনতা মন খুলে কথা বলায়, এই স্বাধীনতা শুধু প্রকৃতির ভালোবাসায়, প্রকৃতির সাথে আমাদের ভালোবাসাকে, এবং সেই সাথে এই শপথকে যে আমরা কিন্তু আমাদের এই প্রকৃতি, আমাদের এই পরিবেশ কখনোই নোংরা করবো না বা কলুষিত করবো না। এখানে এন্ট্রি করার জন্য টিকিট রয়েছে, পার গাড়ি হচ্ছে 100 টাকা। আর এই 100 টাকা কিন্তু পে করতে হবে হচ্ছে যারা ট্যুরিস্ট তাদের। এই জায়গায় দরকার ছিল ওই সানরুফওয়ালা কার, ওপরটা খুলে দিলে এখানে দাঁড়িয়ে 360 ডিগ্রি যে ভিউ পাওয়া যেত। আমি তো কোনো রকমে শরীরটাকে বাইরে বেঁকিয়ে বের করে এই প্রকৃতি, এই মেঘ, এই কুয়াশা, এই ঠান্ডা, এই হাওয়া সব কিছু উপভোগ করছি। সবাই বলছিল যে দেওমালিতে এইটাই দেখার জন্য নাকি সব থেকে সুন্দর, মানে এই যে মেঘের জগতে হারিয়ে যাওয়া, বারবার মনে হওয়া যে আমরা মেঘালয়ে চলে এসেছি, মেঘের বাড়িতে চলে এসেছি, তার জন্য নাকি দেওমালি হচ্ছে বেস্ট। এটা আপনারা অনুভব করবেন যখন আপনাদের প্রোগ্রামে এই কোরাপুট, এই দেওমালিকে আপনারা রাখবেন। ড্রাইভার সাহেবের সাথে কথা বলছিলাম, মেনলি কিন্তু হচ্ছে দেওমালি মানে সানসেট পয়েন্ট, এখান থেকে সানসেট খুব ভালো দেখা যায়। তো উনি বলছিলেন উনি যে ট্যুরিস্টদেরকে নিয়ে আসেন, বিকালবেলাতে নিয়ে আসেন সূর্যাস্ত দেখার জন্য। কিন্তু আমি প্রথম থেকে প্ল্যান করেছিলাম যে আমি দিনের বেলাতেই যাব। এখানে প্যারাগ্লাইডিংও হয় যদি ওয়েদার ভালো থাকে। এই ওয়েদারে তো প্যারাগ্লাইডিং সম্ভব নয়। এখানে একটা ছোট্ট ড্রোন শট নিয়ে নিই, অন্তত আমি মেঘের কাছে পৌঁছাতে পারি আর না পারি, বাজ পাখি থেকে পৌঁছে দিই। সেই বাজ পাখির সেই মেঘের সাথে মোলাকাতের বার্তা এবার আপনাদের 6 থেকে 60 ইঞ্চি স্ক্রিনে। মেঘের সাথে মোলাকাত করতে গিয়ে আমার ড্রোন স্নান করে নিয়েছে। এত হাওয়া এখানে না, বারবার বলছে যে ফ্লাই উইথ কশন, ফ্লাই উইথ কশন, কারণ ভিজিবিলিটি নেই তো একদম। এবার এর যে সেন্সার, এ বারবার করে বলছে যে সামনে কিছু থাকতে পারে। মেঘ, বৃষ্টি সব কিছুকে নিয়ে এনজয় করছি আজকের এই সকাল। আর আমি আশা করছি এই অনুভূতির
একটু ছোঁয়া বা বলা ভালো অনুরাগের ছোঁয়া আপনাদের সঙ্গেও শেয়ার করতে পারছি। চলুন যাওয়া যাক আরও আগে, দেখি এর আগে কি রয়েছে আমাদের জন্য। এটা হচ্ছে ওড়িশা গভর্নমেন্টের নির্মীয়মান দেওমালি কটেজেস, অর্থাৎ আগামী দিনে যখন আপনারা দেওমালি আসবেন তখন কিন্তু ওড়িশা গভর্নমেন্টের যে রিসর্ট এই দেওমালির ওপরে, সেখানে কিন্তু রাত্রিবাস করতে পারবেন। প্রকৃতির বুক চিরে আরও একটা নির্মাণ পর্যটকদের মনোরঞ্জনের জন্য। এইভাবেই আমরা প্রকৃতিকে আস্তে আস্তে ধ্বংস করি, আর আমরাই ব্যানার ছাপাই, সেভ ওয়াটার, সেভ আর্থ, সেভ এনভায়রনমেন্ট। এই সামনে একটা পাহাড় রয়েছে, আমার তো মনে হলো এটাই বোধহয় দেওমালি, এত উঁচু। আমার ড্রাইভার সাহেব বলছে না, এই সামনে একটা পাহাড় রয়েছে, তার পিছনে আরও একটা পাহাড় রয়েছে, সেটা হচ্ছে দেওমালি। গাড়ি ওই পর্যন্তই আসবে, বাকি পথটুকু হেঁটে যেতে হবে। এই যেরকম রাস্তা ধরে চলেছে, এই রাস্তা তো গাড়ি চলার জন্য উপযুক্ত নয়। আর ছাতাও সঙ্গে নিয়ে নিয়েছি, কারণ প্রকৃতি প্রতি মুহূর্তে তার রূপ পরিবর্তন করছে। এই বৃষ্টি হচ্ছে, এই থেমে যাচ্ছে। এবার যদি ঝেপে বৃষ্টি চলে আসে, সেক্ষেত্রে আমি ভিজলে ক্ষতি নেই, বাট আমার গেজেটগুলো ভিজলে চাপ হয়ে যাবে। জীবনে চলার পথে কখন কোন জিনিস কাজে এসে যায় সেটা আমরা কেউই বলতে পারি না। এই যেমন ধরুন এই ছাতাটার কথাই বলি। এই ছাতাটা আমার বাড়িতে বহুদিন পড়েছিল মানে এই ছাতাটা আমাকে উপহার দিয়েছিল। আমি যে অফিসে ছিলাম সেই অফিসে আমার এক সহকর্মিনী ছিল, আমার সাথে 8 ইয়ার্সের ফ্রেন্ডশিপ। মানে আমি চাকরি করেছি 13 বছর, তার সাথে ভালো বন্ধুত্ব 8 বছর। একমাত্র বন্ধু বলতে গেলে হয়েছিল, বিভিন্ন কারণে তার সাথে আজ আর রিলেশনশিপ নেই, মানে বন্ধুত্ব বা সম্পর্ক বা কথাবার্তা নেই। তো ও একবার বেড়াতে গেছিলো হচ্ছে সিকিম, তো তখন সিকিম থেকে আমাকে ছাতা এনে দিয়েছিল। তাই আমি বললাম যে আরে ইয়ার তুমি ছাতা নিয়ে এসছো ঠিক আছে, আমার উপহার পেতে ভালো লাগে, কিন্তু লেডিস ছাতা কেন? বলে আমি কী করবো, আমি হাতের কাছে যেটা পেছনে নিয়ে এসেছি। তো এবার আসার পথে টুক করে ছাতাটা নিয়ে এলাম। বাট আজ 14ই আগস্ট, এই যে হায়েস্ট মাউন্টেনে উঠছি এই পথ ধরে, আজ তার দেওয়া উপহারটা আলটিমেট কাছে চলে এলো। সময় পেরিয়ে যাক, সম্পর্ক ফুরিয়ে যাক, স্মৃতি মুছে যাক, কিন্তু কিছু কিছু জিনিস সঙ্গে থেকে যাক, কোনো গল্প, কোনো কাহিনীর পাতায় ছোট্ট অংশ হিসাবে। আশা করছি আপনাদের জীবনে হয়তো এরকম টুকরো টুকরো কোনো স্মৃতি আছে। কৌশিকের বন্ধু তো থাক না থাক, 6 ইঞ্চি স্ক্রিনে কৌশিক সবসময় ছিল, আছে, থাকবে। আমাদের ড্রাইভার সাহেব বলছেন যে উনি একবার এখানে এসেছিলেন। आप पहले एक बार आए थे ना, बहुत साल पहले दोस्तों के साथ आए थे, फिर टूरिस्ट के साथ वो कभी नहीं आया, কোনো টুরিস্টের সাথে আসেনি। आपके लिए चल रहा है, আমার জন্যই চড়ছে। তো যাই হোক, আপনাকে কষ্ট দিচ্ছি, আমি তো রাস্তা চিনি না, একটু আমার জন্য কষ্ট করে নিন। আশা করি যে আমার অডিয়েন্সদের বেস্ট অফ লাক আপনার সঙ্গে থাকবে। জায়গাটা বেশ খাড়াই, কিন্তু গল্প করতে করে উঠছি তাই একটু কষ্ট হবে। এখানে আরেক দল টুরিস্টের সাথে কথা বলছিলাম, তারাও আর কি নামছে। তারা বলছে এখনও ধরে রাখুন 40 মিনিট লাগবে, धीरे धीरे आराम से जाइए, কোনো তাড়াহুড়ো নেই। देखिए रास्ते के पहचान का एक सिंबल है, लोगों ने गुटखे का पैकेट, चिप्स का पैकेट, पानी का बोतल यहाँ वहाँ फेंक दिया है, तो इसी से रास्ता मालूम पड़ेगा। আর এ তো কাঁটা গাছ। এখানে আসার জন্য কিন্তু ভালো ট্রেকিং শু আর না হলে ভালো ক্রক্স সঙ্গে রাখবেন, নাহলে ওঠা একটু চাপ আছে। সব পাথর তো, স্কিড করার চান্সটা বেশি থাকে। পথের যেন কোনো শেষই নেই, বারবার মনে হচ্ছে ওই চূড়ায়, ওই ওপরে গেলেই হয়তো আমরা পৌঁছে যাবো আমাদের অভীষ্ট লক্ষ্যে। বাট যত উপরে উঠছি পথ যেন ততই তার জায়গা দীর্ঘ থেকে দীর্ঘতর করছে। বৃষ্টি হয়েছে তো পাথরগুলো সব পিছল হয়ে আছে, এই জন্য ভালো জুতো না হলে স্কিড করে যাওয়ার চান্স আছে। আমার পেছনে যারা সব আর কি টুরিস্টরা আসছে, তারা এই সকাল সকাল গান চালিয়েছে, দাগা বাজরে। আরে দাগা পড়ো, দাগা খেয়ে কী লাভ? কোথায় রাস্তা? আমি ডানে যাবো না বাঁয়ে যাবো না সরে যাবো? তো ড্রাইভার সাহেব বলছেন যে এই দিক দিয়ে রাস্তা রয়েছে। জানি না ওই উপরে গিয়ে আবার কতটা উঠতে হবে। শেষ কোথায়, শেষ কোথায়, কী আছে শেষে পথে? জানি না পথের শেষে কী আছে, কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে পথ শেষ কখন হবে। বারবার মনে হচ্ছে যে ওই জায়গাটায় পৌঁছে হয়তো লক্ষ্য পেয়ে যাব। এই জায়গায় পৌঁছে নিজের শ্বাস প্রশ্বাসের আওয়াজ এই শুনছি, আর সেই সঙ্গে হাওয়ার দাপট সহ্য করছি। জানি না ঝেপে বৃষ্টি আসলে কী হবে, একটা ছাতায় কতক্ষণ দুজনকে প্রোটেক্ট করতে পারবে, তাও চেষ্টা করছি। হাওয়ার দাপট তো ছিলই, তার সঙ্গে শুরু হলো টিপটিপ বৃষ্টি। আর ক্যামেরা যদি আমি ফ্রন্ট অ্যাঙ্গেল থেকে ধরি, তাহলে দেখুন এটা কিন্তু সেই অর্থে কোনো রাস্তা নয়, বলা ভালো একটা খাড়া পাহাড়। সেই পাহাড় বেয়ে বেয়ে ওপরে উঠছি। প্রথমে শুনেছিলাম এই রাস্তা নাকি মাত্র 1 কিলোমিটার। এই পথে আসার পর বুঝলাম আমার শোনা সেই কথাটা সম্পূর্ণই ভুল। সবথেকে আশ্চর্যের বিষয়, যত ওপরে উঠছি পথ যেন ততই দীর্ঘ হচ্ছে, আর এই খাড়া পাহাড় ক্রমশ যেন তার উচ্চতা বৃদ্ধি করছে। আর এই চলার পথেই মনের মধ্যে অদ্ভুত একটা জেদ চেপে বসেছে, শেষ অবধি পৌঁছে দেখতে হবে কি রয়েছে। আমি যদি খুব ভুল না করি তাহলে হয়তো লক্ষ্যে পৌঁছে গিয়েছি। এটাই হায়েস্ট পয়েন্ট দেওমালির।
কিরিট ধারিণী তুষার শৃঙ্গে সবুজে সাজানো তোমার দেশ, তোমার উপমা তুমি তোমা, আমরা বাঁচাবো এ মহাদেশ। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বীর সুভাষের মহান দেশ। ন্যাশনাল ফ্ল্যাগ তার নিজের জায়গায় সবসময় তার ঐতিহ্য, তার গরিমা, তার আত্মাভিমান বজায় রেখে চলেছে। এই যে এতটা পরিশ্রম করে উপরে উঠলাম, এই যে বৃষ্টিতে ভিজে গেলাম, এই যে এত শারীরিক ক্লান্তি, তবু এই জায়গায় এসে যখন এই পতাকার পাশে নিজেকে আবিষ্কার করলাম, সত্যি মনটা ভরে গেল। মনে হলো 2024 সালের 14ই আগস্ট এই স্বাধীনতার প্রাককালের এই যে মুহূর্ত সত্যি সার্থক। ভারত মায়ের জয়, জয় হিন্দ, জয় হিন্দুস্তান। 1672 মিটার উচ্চতায় ওড়িশার হাইয়েস্ট পিক দেওমালি, আর সেই সাথে এই মেঘ, এই প্রকৃতি, এই বৃষ্টি আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। এই যে দীর্ঘ পাহাড়ি পথ চলার ক্লান্তি কোথাও যেন প্রশমিত হচ্ছে প্রকৃতির এই শীতল ছোঁয়ায়। কেমন লাগলো আপনাদের এই অনুভূতি অবশ্যই জানাবেন। ভাবছিলাম যে ওপরে বোধহয় ওঠাটাই কষ্ট, আমার এই ধারণাটা সম্পূর্ণ ভুল। নামা বেশি কষ্টকর, কারণ নামার সময় যখন পা রাখছি পা মাঝে মধ্যে পিছলিয়ে যাচ্ছে। কোন পাথরটা যে দুর্বল, কোন পাথর যে নড়বড়ে বুঝতে পারছি না। 2-3 বার এই স্কিট করতে করতে বেঁচে গিয়েছি। সময় ঠিক সকাল 10:35। আমরা 9:30টার সময় স্টার্ট করেছিলাম খুব সম্ভবত। যাওয়া আসা, আপনাদের সাথে গল্প করা, একটু অপেক্ষা রেস্ট নেওয়া, আর সেই সাথে ফটোগ্রাফি, সব মিলিয়ে 1 ঘন্টা। এবার একটু জল খাবো, তারপর আবারও আমরা রওনা দেবো পরবর্তী গন্তব্যে। আপনারা দার্জিলিং, কার্শিয়াং, উত্তরবঙ্গ, সিকিম, মেঘালয় অনেক জায়গায় তো ঘুরেছেন, একবার উড়িষ্যাতেও আসুন না, ভালো লাগবে। দেশিয়া দেওমালি ইকোস্টে যাওয়ার সময় এই পথ ধরে গিয়েছিলাম, ফেরার সময় এখানে দাঁড়ালাম কারণ যদি কিছু ব্রেকফাস্ট পাওয়া যায়। খিদা পেয়েছে এত হাঁটাহাঁটি করে। এখানে ম্যানেজারের সঙ্গে কথা বললাম, বললো 11:30 বেজে গিয়েছে, এখন ব্রেকফাস্টের গল্প নেই। সকালে যদি যাওয়ার সময় করে যেতাম তাহলে ভালো হতো, তখন বুঝতে পারিনি। এখন লাঞ্চের জন্য আর কি এরা প্রস্তুতি নিচ্ছে। লাঞ্চ পাওয়া যাবে, কিন্তু তার জন্য আমাকে বেলা 1টা অবধি ওয়েট করতে হবে, সেটা তো নট পসিবল। এখানে কিন্তু অনলি ক্যাশ পে, অনলাইনের কোনো ব্যাপার নেই। ভেজ থালি রয়েছে, পনির থালি রয়েছে, এগ থালি রয়েছে, ফিশ থালি রয়েছে, চিকেন থালি রয়েছে। এই হচ্ছে এদের ওয়েবসাইট, আর এই হচ্ছে এখানকার কন্ট্যাক্ট নাম্বার, টেলিফোন নাম্বার, আর সেই সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার। ওরা জানে যে ফোনে যোগাযোগ না হলেও লোকজন এখানে আসবে, খাওয়া দাওয়া করবে, তো আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারেন। এই কারণেই আমি বাইক রাইড করি না, কারণ বাইক জিনিসটাই খুব চাপের। 2 চাকা সবসময় শয়তানের চাকা। আমি ভালো চালাচ্ছি, পিছন থেকেও ঠুকে দিল, আমি ভালো চালাচ্ছি, সাইড থেকেও চেপে দিল, উল্টো দিক থেকে গাড়ি বেপরোয়া হয়েছে মেরে দিল। স্বাধীনতা দিবসের আগের দিন, স্বাধীনতা দিবসের দিন কিছু মানুষজন আবার স্বাধীন হয়ে যায় হঠাৎ করে, জোরে গাড়ি চালায়, এই করে সেই করে। দেওমালি থেকে আমরা এখন চলেছি রানী ডুডুমার পথে। আবহাওয়ার কোনো পরিবর্তনই হয়নি, আকাশে মেঘ। আর যদি সময়ের কথা বলতে হয় তাহলে এখন বাজে হচ্ছে বেলা 12:17। রানী ডুডুমা দেখে আমরা আবারও ব্যাক করবো কোরাপুট, তারপর যাবো হচ্ছে জয়পুর, ওখানেই আমাদের লাঞ্চ হবে। জায়গাটার নাম হচ্ছে নন্দপুর, আর নন্দপুরে রাস্তার ওপরই বসেছে বাজার, দোকানপাট, স্থানীয় লোকেরা এখানে জিনিসপত্র কেনাকাটা করছে। যেমন আমাদের বহরমপুরে নতুন বাজার, কাঁদি বাস স্ট্যান্ড, স্বর্ণময়ীর বাজার, এখানেও ঠিক তাই। মেন যে রোডটা আমরা ছেড়ে এলাম ওটা চলে গেল হচ্ছে অন্ধ্রপ্রদেশের দিকে। আমরা মেন রোড থেকে একটু বাঁ দিকে ঢুকলাম, এটা হচ্ছে নন্দপুর ব্লক। আমি দেখাচ্ছিলাম নন্দপুর বাজার, তো এটা হচ্ছে ব্লক, আর এই সামনেই রয়েছে হচ্ছে রানী ডুডুমা। সময় বেলা 12:32। আমরা পৌঁছে গিয়েছি রানী ডুডুমা ওয়াটারফলসের যে গেট রয়েছে সেখানে। এর আগে একটা চেকপোস্ট রয়েছে যেখানে গাড়ির জন্য চার্জ দিতে হবে, পার গাড়ি 50 টাকা। 10 টাকা দিয়ে টিকিট নিলাম। 10 টাকাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে টিকিট নেওয়ার সময় জিজ্ঞেস করলাম যে কতটা হাঁটতে হবে, বললো 1/2 কিলোমিটার। আমি আগেও শুনেছিলাম 500 মিটার মতো হাঁটতে হয়, মানে 500 মিটার যাওয়া, 500 মিটার আসা, মানে 1 কিলোমিটার। এখানে চড়াই উতরাই কোনো ব্যাপার আশা করি নেই সামনে, একদম প্লেন রাস্তা। আজকে মনে হচ্ছে আমি হাঁটা লগ্নে জন্মগ্রহণ করেছি, হাঁটা দিবস, হেঁটেই যাচ্ছি। টাইম বেলা 12:35। দেখা যাক আমরা কখন গিয়ে পৌঁছাচ্ছি আমাদের রানী ডুডুমা ওয়াটারফলসের সামনে। আর চারিদিক দেখুন কি সুন্দর পাহাড়ে ঘেরা, যেটা আমরা গাড়িতে আস্তে আস্তে রাস্তা তো দেখছিলাম। এই গরিলাটার পেটের নিচ দিয়ে আসতে হলো, দেখে হঠাৎ করে ভয় পেয়ে গেছি আমি মাটির দিকে তাকিয়ে হাঁটছি, হঠাৎ তাকিয়েছি আমি, কি? তারপরে দেখলাম না মূর্তি, ঠিক আছে, বুকটা ধক করে উঠেছিল। সমতল পথ পেরিয়ে এবার আবার এখন সিঁড়ি রয়েছে রানী ডুডুমা ওয়াটারফলস। যাক, এখানে কিছু লোকজন আছে দেখে ভালো লাগলো। ডুডুমা ওয়াটারফলসের কাছে তো পৌঁছানো যায় না, আপনারা দেখেছেন, বাট রানী ডুডুমা যে ওয়াটারফলস এই কিন্তু একদম কাছে পৌঁছানো যায়। ইচ্ছে হলে এখানে স্নানও করা যায়। আর জলের যে ওই ছিঁড়েটা আসছে না, সেই সঙ্গে হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া, এই যে 500 মিটার আপনি হেঁটে এলেন রাস্তা, এই ক্লান্তিটা দূর হয়ে যাবে।
হেঁটে হেঁটে গিয়েছি আর ছুটতে ছুটতে এসেছি। সময় বেলা 1:01। সম্পূর্ণ আমাদের রানী ডুডুমা ওয়াটার হাউস দেখে এই পার্কিং লটে এসে পৌঁছানো। এবার আমরা এখান থেকে রওনা দেবো হচ্ছে কোরাপুট। কোরাপুটের সীমানা পার করেছে আমরা চলেছি জয়পুর বা জয়পুরের দিকে। কোরাপুট থেকে আমার ট্রেন ছিল বলা ভুল, কোরাপুট থেকে অ্যাকচুয়ালি আমার ট্রেন আছে আজকে বিকেল 6:45। এবার আপনাদের মনে হয়তো একটা প্রশ্ন আসতে পারে যে কোরাপুট জংশন থেকে যখন আমার ট্রেন, আমি কেন কোরাপুটেই ফিরে গেলাম না? কারণটা হচ্ছে জয়পুর থেকে এই কোরাপুট পর্যন্ত এটা হচ্ছে ঘাট সেকশন। আগের দিন আমি যখন সমলেশ্বরী এক্সপ্রেসে এসেছিলাম, আপনারা যদি ব্লগ দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে কোরাপুট জংশনে যখন আমাদের ট্রেন পৌঁছায় সমলেশ্বরী এক্সপ্রেস এবং ওখানে লোকো রিভার্স হয় বা রেক রিভার্স হয়, রেক রিভার্স হওয়ার পর সমলেশ্বরী এক্সপ্রেস কোরাপুট থেকে আসে জগদলপুর, তখন পুরোপুরি সন্ধে হয়ে যায়। এবার ওই কোরাপুট থেকে জগদলপুর পর্যন্ত, জগদলপুর না হলেও ওই জয়পুর পর্যন্ত এখন যেখানে যাচ্ছি সেই যে ঘাট সেকশন, সেখানে যে ট্রেন চলে ওই 40 কিলোমিটার রাস্তা, সেটা দুর্দান্ত। কিন্তু সমলেশ্বরী এক্সপ্রেসে আসলে ওটা দেখা সম্ভব নয়, রাত হয়ে যায়। তার জন্য আজকে সকাল সকাল বেরিয়ে দুটো জায়গা কভার করে আবারও এখন চলেছি জয়পুরের দিকে। জয়পুর থেকে একটা ট্রেন আছে বেলা 3:22। তো জয়পুর থেকে রৌরকেল্লা এক্সপ্রেস ধরে আমি আবারও আসবো হচ্ছে কোরাপুট জংশন, এবং কোরাপুট জংশনে আমাকে এসে 2 ঘন্টা মতো ওয়েট করতে হবে। তারপর ঠিক কোরাপুট জংশন থেকে বিকেল 6:45 আমি ধরবো হচ্ছে হীরাখন্দ এক্সপ্রেস। আর এর জন্য আমাকে আমার গাড়িকে এক্সট্রা পে করতে হচ্ছে 1000 টাকা, কারণ আজকে সারাদিনে সাইড সিনের খরচ হচ্ছে 3500 টাকা। 3500 টাকায় হয়ে যেত, কিন্তু আমি যেহেতু জয়পুরে ড্রপ নিচ্ছি তো ওরা তো যাতায়াতের খরচটা ধরে নেয়, তার জন্য আমার গাড়িকে আরও পে করতে হবে হচ্ছে 1000 টাকা। মানে আজকে আমার সারাদিনের ঘোরার খরচ হচ্ছে 4500 টাকা। আজকে 14ই আগস্ট, আগামীকাল 15ই আগস্ট। দেখুন সেই উপলক্ষে এসব রং করা হচ্ছে ব্যারিকেডগুলো। এই যে লেখা আছে ওড়িয়া ভাষায় জয়পুর। ওড়িশার এই জয়পুর শহরে একটা বাঙালি হোটেল রয়েছে, হোটেল ঝিল। সেখান থেকে দুপুরের খাবারটা পার্সেল করে নিলাম। 3:14 পৌঁছে গেছি কোরাপুট স্টেশনে, জয়পুর স্টেশনে। এখান থেকে ট্রেন রয়েছে 3:22 রৌরকেল্লা ইন্টারসিটি এক্সপ্রেস। চলে এসেছি জয়পুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে দাঁড়িয়ে রয়েছে জগদলপুর থেকে রৌরকেল্লা ইন্টারসিটি এক্সপ্রেস। 3:17 22 ট্রেন ছাড়বে, মাত্র 5 মিনিট। উঠে পড়েছি ট্রেনে। আর এই জার্নিতে আমার কোচ নাম্বার আগেই বলেছে AC1, আর বার্থ নাম্বার হচ্ছে 39 সাইড লোয়ার। আমি টিকিট কালকে কেটেছিলাম, প্ল্যানটা কালকেই হয়েছিল, আস্তে আস্তে টিকিট কেটেছিলাম, তো টিকিট কনফার্ম হয়ে গিয়েছে। সময় বিকাল 3:22। আমাদের ট্রেন রওনা দিল জয়পুর থেকে কোরাপুট জংশনের উদ্দেশ্যে। জয়পুর থেকে কোরাপুট জংশনের পথে আমরা অতিক্রম করব 42 কিলোমিটারের ডিস্টেন্স। রয়েছে 5টা ইন্টারমিডিয়েট স্টেশন। ট্রেন জার্নি তো শুরু হলো, ঘন্টাখানেক সময় লাগবে। এবার না খাওয়া দাওয়াটা করে নিই। ভাত দিয়েছিল, ভাত অনেকটাই দিয়েছে, ডাল দিয়েছে, এটা এক্সট্রা নুন দিয়েছে, বলছে মাংসের নুন দিতে ভুলে গেছি, এক্সট্রা নুন আমার লাগবে না যদিও। আলু ভাজা রয়েছে, এই হচ্ছে দেশি চিকেন, এর মধ্যে আবার কারি পাতাও রয়েছে। কাল সে দুপুরে খেয়েছিলাম ভাত, আর আজ দুপুরে, তার মধ্যে আর বিশেষ কিছু খাওয়া হয়নি। খিদে চরম পেয়েছে। খাসির মাংসের থেকে দেশি মুরগির দাম বেশি। ঝাল আছে, ঝালটুকু সহ্য করে নিতে পারলে ঠিক আছে। খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবার ডিউটি পর্ব শুরু। শুধু আশেপাশের ভিউজ দেখুন। আমি জানি না এই হাওয়ার বেগের কাছে আমার কথা কতটা শোনা যাচ্ছে, তবে এইটুকু হয়তো আপনারা বুঝে নিয়েছেন যে আমাদের যাত্রাপথে আমরা যে ট্রেনে আজকে জার্নি করছি এটা কিন্তু ICF রেক, LHB নয়। ও আজকের ব্লগে এই ট্রেন জার্নিটা পুরো ক্লাইম্যাক্স। চারিদিকে সবুজ, পাহাড়, আকাশে মেঘ, কি জায়গা। এদিকে যদিও ঘাট সেকশন রয়েছে, কিন্তু WAP7 যেহেতু পাওয়ারফুল লোকোমোটিভ, ও একাই গাড়িকে টানছে। আর এমন কিছু বড়ও নয় ট্রেনটা, ছোট ট্রেন। লাইনটা ধীরে ধীরে কেমন ওপরে উঠছে। সামনে মনে হচ্ছে ক্রসিং আছে, ট্রেনকে আমাদের মেন লাইন থেকে লুপ লাইনে দিচ্ছে। লুপ লাইনের সিগন্যাল দেখাচ্ছে এখানে। কি জায়গা ভাই, কি জায়গা। আমার বারবার ওই নর্থ ইস্টের স্মৃতি মনে পড়ে যাচ্ছে। আবুন এরকম একটা বৃষ্টি ভেজা দিনে ট্রেন জার্নি, সাথে 1 কাপ কফি আর সঙ্গিনী, ও পুরো রোম্যান্টিক সিন। ট্র্যাজিক নায়কের জীবনে রোম্যান্স কোথায় ভাই? শরৎচন্দ্রের দেবদাস যদি বিভূতিভূষণের চাঁদের পাহাড় পড়ে নিত না, তাহলে সে বোধহয় আর দেবদাস হতো না। যারা ভাই ডিপ্রেশনে আছো, গার্লফ্রেন্ড ধোকা দিয়ে দিয়েছে, গার্লফ্রেন্ড কথা বলছে না, পাত্তা দিচ্ছে না, ব্লগ দেখো ভাই, সব দুঃখ ভুলে যাবে। এই আমাদের ট্রেন ঢুকছে মালিগুড়া স্টেশন। আর এই সুন্দর মনোরম ওয়েদার, তার মধ্যে নেমে পড়েছি সুন্দর একটা স্টেশন যার নাম হচ্ছে
মালিগুড়া। মালিগুড়া স্টেশন আমাদের এই রেলপথে এই জন্য গুরুত্বপূর্ণ কারণ এরপরে একটা রেল ব্রিজ রয়েছে যার নাম মালিগুড়া টানেল ব্রিজ। ভারতীয় রেলের ব্রডগেজ সেকশনে এটাই 4th হাইয়েস্ট বা সর্বোচ্চ রেল ব্রিজ। 1961 থেকে 1963 সালের মধ্যে এই টানেল নির্মাণ করা হয়েছিল ইন্ডিয়ান এবং জাপানিজ ইঞ্জিনিয়ারদের কোলাবোরেশনে। ভারতের ভূগোলকে জানতে হলে ভারতীয় রেলের কোনো বিকল্প নেই, আর ভারতীয় রেলকে জানতে হলে এই যে মালিগুড়া ব্রিজ। এই যে ব্রিজটা পার করলো, এই ব্রিজটার কথাই বলছিলাম, মালিগুড়া ব্রিজ। এখানে ডবল লাইন ইলেকট্রিফিকেশনের কাজ চলছে, চরম জায়গা, চরম পুরো চুমু। জাস্ট কার্ভ দেখুন, কার্ভ। এই দেখুন টানেল তৈরি হচ্ছে ডবল ট্র্যাকের জন্য। স্টার্টার, অ্যাডভান্স স্টার্টার সব গ্রিন। ঘুরে ঘুরে ট্র্যাকটা ওইখানে উঠবে। এই হচ্ছে ঘাট সেকশন, এই দিক দিয়ে আমরা বেরোবো। मुझे बोलना है सारी वो जो बातें दिल में है তোমাকে চাইছি আরো বেশি কি করে বলবো ভালোবাসি কে अब खोलना है सारी वो जो राज दिल में है তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি जो भी है ये सिलसिले ऐसे ही चलते रहे। কোনো রকম দেরি না করে নির্ধারিত সময় কোরাপুট জংশনে পৌঁছে গেল জগদলপুর থেকে রৌরকেল্লাগামী ইন্টারসিটি এক্সপ্রেস। জয়পুর থেকে 42 কিলোমিটার পথ চলা শেষ। আমাদের ট্রেন আমাকে পৌঁছে দিল কোরাপুট জংশনে। এবার অপেক্ষা আমার পরবর্তী ট্রেনের। সময় সন্ধ্যা 7টা। কোরাপুট জংশনে 4 নম্বর প্ল্যাটফর্মে আছে ট্রেন নাম্বার 18448 জগদলপুর থেকে ভুবনেশ্বর হীরাখণ্ড এক্সপ্রেস WAP7। আরও একটা তথ্য দিয়ে রাখি, এই ট্রেনটা কিন্তু বিশাখাপত্তনম যায় না। এই জার্নিতে আমার কোচ নম্বর হচ্ছে B2 আর বার্থ নাম্বার হচ্ছে 4 হচ্ছে লোয়ার বার্থ। টিকিট ওয়েটিং ছিল, টিকিট কনফার্ম হয়ে গেছে। আমি জানতাম টিকিট কনফার্ম হবে। এই ট্রেনটায় এখন খুব একটা চাপ নেই। এই জার্নিটা একটা সুবিধা কি, আমি অ্যাডভান্স পৌঁছে যাবো। বিশাখাপত্তনম হয়ে গেলে সময়টা বেশি লাগতো। সারাদিনের দৌড়ঝাঁপ, নানা রকম অ্যাডভেঞ্চার আর সারা রাত ট্রেন জার্নির মধ্যে দিয়ে কেটে গেল 14ই আগস্টের রাত। এলো পরের দিন অর্থাৎ 15ই আগস্টের সকাল। 15ই আগস্ট সকাল 8টা ভুবনেশ্বর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে তার যাত্রা শেষ করলো হীরাখণ্ড এক্সপ্রেস।
এই যাত্রা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমার পরবর্তী যাত্রার সূচনা ভুবনেশ্বর থেকে কলকাতার পথে। তবে ভুবনেশ্বর থেকে কলকাতার পথে আমাকে এখনও কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে, তারপর পৌঁছাতে হবে হচ্ছে ভুবনেশ্বর এয়ারপোর্ট এবং সেখান থেকে রয়েছে কলকাতার ফ্লাইট। আমি এটা আপনাদেরকে জিজ্ঞেস করবো না যে এটা কততম স্বাধীনতা দিবস, আমি একটা প্রশ্ন আপনাদের জন্য রাখবো আজকের দিনে, যে এই ভুবনেশ্বর স্টেশন থেকে আমি একটা বিশেষ ট্রেনে জার্নি করেছিলাম, সেটা কোন ট্রেন? এই প্রশ্ন থাকলো আপনাদের জন্য। ঘণ্টাখানেক স্টেশনে ওয়েট করার পর বেরিয়ে এলাম স্টেশনের বাইরে, এখান থেকে এয়ারপোর্ট ট্রান্সফার হবো। এখান থেকে কিন্তু এয়ারপোর্ট খুব বেশি দূরে নয়, ওই 5 কিলোমিটার মতো। আর সেই সাথে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, অনেকেই অনেক সময় বলেন যে আমরা পুরী যাওয়ার ডিরেক্ট ট্রেন পাইনি, আমরা ভুবনেশ্বর পৌঁছাবো, ভুবনেশ্বর পৌঁছাতে তো সন্ধ্যা যাবে, রাত হয়ে যাবে, ভুবনেশ্বরে কি থাকার জায়গা পাবো? ডেফিনেটলি পাবেন। ভুবনেশ্বর স্টেশনের বাইরে কিন্তু হোটেল রয়েছে। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে কিন্তু বাইরে অনেক হোটেল রয়েছে, সেই সঙ্গে কিন্তু ক্যাবও রয়েছে, অটো রয়েছে, বাসও রয়েছে, পাশেই রয়েছে বাস স্ট্যান্ড। আমি এখানে একজনের সঙ্গে কথা বললাম, মানে আমি জানতাম তো, একবার কনফার্ম হয়ে নিলাম, বললাম যে পুরীর বাস, বললো এখানেই পাবেন, মানে ভুবনেশ্বর স্টেশনে এবং কিন্তু আপনারা পুরীর বাস পাবেন যদি আপনারা কলকাতা থেকে সরাসরি পুরীর ট্রেনের টিকিট না পান। এখান থেকে উবেরে অটো বুক করলাম এয়ারপোর্ট পর্যন্ত। সময় সকাল 10:45, পৌঁছে গিয়েছি বিজু পট্টনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা ভুবনেশ্বর এয়ারপোর্ট। আর একটা ইনফরমেশন দিই আপনাদেরকে, আপনারা যদি অটো করেও আসেন, অটো কিন্তু একদম এয়ারপোর্টের গেট পর্যন্তই আসবে, মানে হাঁটাহাঁটি করতে হবে না আপনাদেরকে। আমি ভেবেছিলাম আজকে বোধহয় ফ্লাইট ফাঁকা যাবে, ফাঁকা যাওয়ার কোনো গল্পই নেই। ভুবনেশ্বর থেকে কলকাতা যাওয়ার ফ্লাইটের সেই ভিড়। ছোট্ট এয়ারপোর্ট, অনেক মানুষ, বসার জায়গার একটু অভাব, তাও সিট খুঁজে খুঁজে আর কি বসে নিলাম। এবার অপেক্ষা ফ্লাইটের। ফ্লাইট কিন্তু রিশিডিউলড হয়েছে, অর্থাৎ যেটা টাইম ছিল 12:50, সেটা এখন হচ্ছে 1:45। আরেকটা কথা আবারও বলে দিচ্ছি, আপনারা যদি পুরী যাওয়ার আর্জেন্ট থাকে, যে পুরী যেতে হবে, হোটেল পেয়েছেন, কোনো কারণে হয়তো ট্রেনের টিকিট পাচ্ছেন না, চাপ নেওয়ার দরকার নেই, কলকাতা থেকে ভুবনেশ্বর চলে আসুন। 1.5 ঘন্টার মতো ফ্লাইটের জার্নি। ভুবনেশ্বর এয়ারপোর্টে নামুন, এখান থেকে নেমে স্টেশনে গিয়ে পুরী যাওয়ার ট্রেন নিয়ে নিন, আর না হলে এখান থেকে ক্যাব নিয়ে নিন। এখান থেকে পুরী বেশিক্ষণ না, ওই মোটামুটি মিনিট 55 মতো সময় লাগে, 1 ঘন্টা ধরে চলুন, 1 ঘন্টার মতো ম্যাক্সিমাম সময় লাগতে পারে। 12:45 ফ্লাইট ছাড়া কথা ছিল, এখন টাইম হয়ে গেছে 1:05। মানে ফ্লাইট ক্রমশ ডিলে হতে হতে এখন ফ্লাইট ছাড়া টাইম আছে দুপুর 2:05। কখন কলকাতা পৌঁছাবো বুঝতে পারছি না, ওই জন্য এবার দাঁড়িয়ে পড়েছি লাইনে। কিসের লাইন এটা? না, আমাদের যেহেতু ফ্লাইট প্রচুর ডিলে হয়ে গেছে, তো আমাদের ইন্ডিগো কর্তৃপক্ষ আর কি টুকটাক কিছু খাওয়া দাওয়া দেবে, মানে মন ভোলানোর জন্য। ফ্লাইট ডিলে হোক, পেট খালি না থাকলেই হলো। দুপুর 2:02, এখন আমাদের বোর্ডিং শুরু হলো, আর ফ্লাইট ছাড়ার টাইম পিছোতে হয়ে গেছে দুপুর 2:20। ফ্লাইট ওটা শুধু লাইন দেখুন, পিছনের গেটের লাইন, সামনের গেটের লাইন, আর জাস্ট শুধু ভিড় দেখুন, এই গেটে ভিড়, ওই গেটে ভিড়, শুধু ভিড়ই ভিড়। আবারও ফ্লাইট এয়ার টার্বুলেন্সে পড়েছে, সেই কাঁপুনি। আর পেছন দিকে বসলে তো এই ফিলটা আরও বেশি হয়, মনে হচ্ছে আমি বাসে ট্রাভেল করছি, এসবিএসটিসির বাসে, আর কোনো ভাঙা রাস্তা দিয়ে বাস চলেছে, লাস্ট সিটেই আছে আমি, এরকম ফিল হচ্ছে। মানে পেটের ভেতরে কেমনই একটা করে। সময় বিকেল 3:22, কলকাতা বিমানবন্দরে সাকসেসফুলি ল্যান্ড করলো আমাদের ফ্লাইট। মানে কলকাতা থেকে ভুবনেশ্বর 1 ঘন্টা, 2:20 ছেড়েছিল, এখন 3:22। এখন কলকাতা স্টেশন, হাওড়া স্টেশন আর কলকাতা এয়ারপোর্ট তো মনে হচ্ছে আমার কাছে একই রকম হয়ে গিয়েছে, নিত্য যাত্রী হয়ে গেছে সবের। যাই হোক, এবার আমাকে বাইরে বেরিয়ে ক্যাব ট্যাব কিছু নিয়ে, একটা বাইক টাইক নিয়ে ট্রান্সফার হতে হবে হচ্ছে শিয়ালদা স্টেশন। এবার গন্তব্য শিয়ালদা স্টেশন। বাইরে মারাত্মক লেভেলের গরম। সময় বিকাল 6টা, আবারও সেই শিয়ালদা স্টেশন, আবারও সেই 9 নম্বর প্ল্যাটফর্ম। আর এবার ট্রেন শিয়ালদা থেকে লালগোলা ভাগীরথী এক্সপ্রেস। সময় বলছে রাত 9:51, গন্তব্য বলছে পৌঁছে গেছি বহরমপুর স্টেশন। শেষ করলাম আমাদের এই দীর্ঘ জার্নির গল্প। ফিরবো আবারও নতুন কোনো দিন নতুন গল্প নিয়ে, যে গল্পে শুরু হবে হয়তো এই বহরমপুর স্টেশন থেকে। সবাইকে গুড নাইট, সেই সঙ্গে 78তম স্বাধীনতা দিবসের সংগ্রামী শুভেচ্ছা। ভালো থাকুন সবাই, গুড নাইট, লাভ ইউ।